আর অন্যদিকে ফের গঙ্গাসাগরে ভাঙন, কোটালে জলোচ্ছ্বাসে ভাঙন, সাগর তটের 1 থেকে 3 নম্বর স্নানঘাটে ভাঙন। ভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী বাঁধের জন্য সেচ দপ্তরের সঙ্গে কথা। আর কি বললেন বিধায়ক, কখন পরিদর্শনে গিয়েছেন, ডিটেল জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, আবারও কিন্তু যে দোল পূর্ণিমার যে পূর্ণিমা গেল, সেই পূর্ণিমার যে কোটাল, সেই কোটালের জেরে কিন্তু আবার একদম কপিলমুনি আশ্রমের একদম 2 নম্বর থেকে 4 নম্বর রাস্তা পর্যন্ত আবার ভাঙন দাঁড়িয়ে গিয়েছে নতুন করে। অর্থাৎ বলতেই পারো সমুদ্র কিন্তু আরো একটু এগিয়ে কপিলমুনি মন্দিরের কাছে। এখন এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে, যে গঙ্গাসাগর মেলার সময় যে সমস্ত কাজ করা হয়েছিল, বাঁধ আবার অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছিল, সেই বাঁধ কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। অর্থাৎ স্থানীয় যে বাসিন্দারা তারা যেটা মনে করছেন যে বর্ষা আরো বাকি রয়েছে, এর আগে কি পরিস্থিতি হতে চলেছে সেটা কিন্তু খুবই ভয়াবহ চিত্র হয়েছে, একদম স্বাভাবিক পরিষ্কার চিত্র কিন্তু। ধন্যবাদ বিশ্বজিৎ। জুলাই আগস্ট মাসে জুন জুলাই আগস্ট এই যে 3 মাস বর্ষাকাল, এই বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে। আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে পার্মানেন্ট এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন, অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। অতএব রাজ্য সরকার বসে নাই গঙ্গাসাগরের শুধু নয়, সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে, সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা করে এটাকে একটা পার্মানেন্ট জায়গাতে নিয়ে যাওয়া যায়, তার জন্য প্রচেষ্টা। নদী ভাঙনে দিশেহারা ফালাকাটার মানুষ, ভোগান্তিতে দেওগাঁও দক্ষিণ পাড়ার বাসিন্দারা। বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে 15টি পরিবার, এখনো বেশ কিছু বাড়ি ভাঙনের মুখে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, নদী ভাঙনে দিশেহারা ফালাকাটার মানুষজন, 15টি পরিবার, তারা গ্রাম ছাড়া হয়েছে। এই ভাঙন রোধে কি ব্যবস্থা প্রশাসনের? দেখো প্রিয়াঙ্কা, ফালাকাটার যে পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়, তিনি কিন্তু জানিয়েছেন যে ওই এলাকায় স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে, এবং এই যে ওই এলাকায় যে ভাঙনের সমস্যা, যে খবর আমরা দেখাচ্ছি, উনিও সমস্যার কথা জানেন এবং তিনি স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ। নদীর ওপারে অনেক আমাদের চাষাবাদী জমি ছিল, সেই জমিগুলো অলরেডি নদী গর্ভে চলে গেছে। অনেক পরিবার এখান থেকে ট্রান্সফারে অন্য জায়গায় চলে গেছে। তাই আশা করছি আপনাদের মাধ্যমে খবরটা সম্প্রসারিত হলে, বিশেষ করে যে 100টা পরিবার এখানে রয়েছে এই মধ্যদাগার পাটে, সেই পরিবারগুলো সুরক্ষিত থাকবে। আর বিশেষ করে এখন তো এটা ফাল্গুন মাস চলছে, আর কিছুদিন পরে বর্ষা হয়তো চলে আসবে। এর মধ্যে যদি কাজটা শুরু হয় তা তো খুব ভালো হবে। যোগাযোগ চলছে, দেখা যাক কতটুকু কি করা যায়, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখি পার্মানেন্ট সলিউশন কি করা যায় এটা আস্তে। চোরা শিকারীদের দৌরাত্ম্য, পূর্ব মেদিনীপুরের রামনগরে দৌরাত্ম্য একেবারে প্রকাশ্যে। এয়ার গান নিয়ে পাখি শিকার করতে গ্রামে, পরিযায়ী পাখি মারতে বাধা দেন গ্রামবাসীরা। तू पाखी मारतायस आबर रास्ता तू रास्तार पाखी मारा अधिकार ଅଛି তোর हात उठाय नाही मु हात उठाय नाही तू पाखी मारतायस केने मारिबो मारिबो कर कर তোর তোর ঘর গেডি হ্যাঁ ঠিক আছে মই এখন দউছি থানা করো। টেলিফোনে রয়েছে প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, একদিকে বেআইনি কাজ করছে, তারপরে আবার হুমকি, আবার মারধরের অভিযোগ তাদের বিরুদ্ধে, কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? একেবারে প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, একে দীঘার সমুদ্র সৈকত যেখানে তীরবর্তী এলাকা, এই পুরুষোত্তমপুর গ্রাম এলাকায় বিভিন্ন ধরনের সেখানে পরিযায়ী পাখি এসে থাকে। সেক্ষেত্রে আজকে কি হয়েছে, সেই সব পরিযায়ী পাখি যে সমস্ত এলাকায় বসে থাকে, সেই সমস্ত এলাকায় চোরা শিকারীরা বাইকে করে এসে ইয়ারগানের শিকার করছিলেন। সেই সময় এলাকার স্থানীয় বাসিন্দারা তারা বাধা দিলে কিন্তু হুমকির মুখে পড়তে হয় এবং তাদেরকে মারধর করার এবং অভিযোগ উঠি। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রামনগর থানায় মৌখিকভাবে জানিয়েছেন, তবে পুলিশ ওই সমস্ত ব্যক্তিরা যাদের
যারা এয়ার গান নিয়ে শিকার করছে তাদেরকে চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন এলাকায়। তবে এখনো পর্যন্ত কাউকে কোনো ধরার ব্যবস্থা করেনি পুলিশ। তবে এখনো পর্যন্ত যেখানে তদন্ত শুরু করছেন পুলিশ, তবে পুরো বিষয়টা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা খোঁজে খুঁজছেন, যেখানে এই পরিযায়ী পাখি, বিভিন্ন রকমের পরিযায়ী পাখি এসে তাদের এই সমস্ত যে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে কিন্তু থাকে। এই ক্ষেত্রে যে চোরা শিকারীরা দিনের পর দিন শিকার করছে, তারা কিন্তু তাদের বাধা দিতে গেলে পাল্টা তারা হুমকির মুখে পড়তে হলো গ্রামবাসীদেরকে। এই নিয়ে যথেষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। ছেলে পাখি মারছে, আমি তাদেরকে প্রথমে জিজ্ঞেস করি পাখি মারা তো জানানো অন্যায়, তোমরা পাখি মারছো কেন? তখন তারা অশ্রাব্য ভাষায় আমাকে যেভাবে জানাজানি করে। তারপরে আমি যখন বললাম যে দেখো তোমাদের এইভাবে কানুনের কোনো রাইট নাই, আমি এই কথা আমি থানায় জানাবো, তখন তারা নেমে আমাকে মারামারি করে এবং যাওয়ার সময় আমাকে বন্দুকের নল দিয়ে আমাকে পিটিয়েও দিয়ে যায়। ব্যবসায়ী স্ত্রীর নামে আবাস, পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে আবাসের বাড়ি। ক্ষীরপাই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রীতিমতো চাঞ্চল্য। রাজ্য সড়কে পেট্রোল পাম্পেই আবাসের বাড়ি। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, ব্যবসায়ী স্ত্রীর নামে আবাস, আর সেই আবাসের বাড়ি পেট্রোল পাম্প মালিকের স্ত্রীর নামে, একেবারে রাজ্য সড়কে পেট্রোল পাম্প, সেখানেই আবাসের বাড়ি। একদম দেখো, ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ক্ষীরপাই পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড, অর্থাৎ ওই জায়গাটাকে ঘুঘুডেনা কালী মন্দির এলাকা বলা হয়। সেই জায়গায় কিন্তু পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের মালিক কিন্তু প্রভাত পান, আর তার স্ত্রী জ্যোৎস্না পান, তার নামে কিন্তু সরকারি হাউজিং ফর অলের বাড়ি। যেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের যে এলাকা, সেই বাউন্ডারির মধ্যেই কিন্তু এই বাড়ি তৈরি করেছেন পেট্রোল পাম্প মালিক। তা নিয়ে কিন্তু আমরা ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের সাথে যোগাযোগ করলে তিনি অবশ্য জানিয়েছেন যে পৌরসভার কাউন্সিলররা তাদের ওয়ার্ডের বাড়ি দিচ্ছেন, সেই বিষয়ে কিন্তু তার জানা নেই। এবং পরবর্তীকালে তিনি আরো বলেছেন যে সম্পূর্ণ টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি। কিন্তু যেখানে দেখা যাচ্ছে জ্যোৎস্না পানের নামে বোর্ড লাগানো রয়েছে, অর্থাৎ বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, সেই বোর্ডও কিন্তু লাগানো আছে। সেক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যানের দাবি এখনো কিন্তু কিস্তির টাকা দেওয়া হয়নি। এই নিয়ে প্রভাতবাবু কিন্তু দাবি করেছেন তার পুরনো বাড়ি রয়েছে, মাটির বাড়ি, এবং তিনি কলকাতার বাসিন্দার, কলকাতার ভোটার হলেও তার স্ত্রীর ভোটার কিন্তু এখানে ক্ষীরপাই পৌর এলাকায়, তাই তিনি বাড়ি নিয়েছেন, তিনি বাড়ি পাওয়ার যোগ্য। কিন্তু বিরোধীরা কিন্তু অভিযোগ তুলছেন যে কি করে একজন কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার সাথে ক্ষীরপাইয়ের একজন পেট্রোল পাম্পের মালিক তিনি তার স্ত্রীর নামে বাড়ি পেতে পারেন। এই বিষয়ে কিন্তু ওই ওয়ার্ডে, অর্থাৎ ৭ নম্বর ওয়ার্ডের ক্ষীরপাই যে পেট্রোল পাম্প, এই তো আপনার না, আমার না, এটা সিসি পাম্প, এটা আমি একটা পার্সেন্টেজের মালিক। এর সাথেই আপনার একটা আবাস যোজনা বা মানে হাউজিং ফর অলের বাড়ি হয়েছে, যেটা আপনার স্ত্রীর নামে। যেটা স্ত্রীর নামে, সেটা স্ত্রীর নামে ছোট একটুকু জায়গা আমি তাকে ডোনেট করি। আমার যেহেতু বাড়ির মাটির বাড়ি ছিল, বর্তমানে তাও নেই, আমি বোনের বাড়িতে থাকি, সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে। অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠতার ফলেই পেয়েছে। হ্যাঁ, চেয়ারম্যানের ঘনিষ্ঠতা এটা সবাই জানে, আমার ব্লাড রিলেশন। কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি, দিয়েছে কাউন্সিলররা, অনেক ফসামত করে পেয়েছি। খোঁজ নিয়ে জানলাম যে ৯ নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, সেই মতোভাবেই ওকে দেয়া হয়। এবং টাইম টু টাইম আমাদের যা নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে, সেইভাবেই বাড়িটা তৈরি করেছে। কিন্তু বাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ হাউজিং ফর অলের বোর্ড পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু সব টাকা এখনো পাইনি। মানে টাকাটা বাকি রেখেছেন ওই কারণে। কারণ আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো। আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে এবং পরিত্যক্ত বাড়ি, বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওটা দেওয়া হয়েছে। আমি জ্যোৎস্না পানের নামে কোনো বাড়ি দিইনি। ওয়ার্ডে আপনি কাউন্সিলর হয়ে কিছু জানেন না? আমি কাউন্সিলর হয়ে আমি কোনো বাড়িও দিইনি ওকে, আর আমি জানিও না। আমার লিস্টে কোনো জ্যোৎস্না পানের নামে বাড়ি নেই। প্রভাত পান বা জ্যোৎস্না পান ওনার ক্ষীরপাই থাকেন? থাকে, আসে, থাকে। ৭ নম্বরের ওয়ার্ডেও ওর বাড়ি আছে, থাকে, আসে।